আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন, আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায়? আপনি সংসদে যখন যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই, বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই, আপনি যখন নির্বাহী বিভাগে আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনূসের জবাবদিহি কার কাছে আছে? আপনার যে ডক্টর ডক্টর ইউনূস ইউনূস সরকারটারে প্রলং করতেছেন এইটার জবাবদিহি কার কাছে না আছে? না না, এটা আমি স্ট্রংলি বিরোধিতা করি, কারণ আমরা ডক্টর ইউনূসের সরকারকে প্রলঙ্গিত করার কোনো ইচ্ছাও আমাদের আপনি নাই। ঠিক আগের বক্তব্যে আপনার বক্তব্যের সারাংশই তাই ছিল যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন, উনি যেই উদাহরণগুলি সৃষ্টি করছেন, উনি যেভাবে এটা করছেন, আপনি বলতেছেন না, কিন্তু উনি কার কাছে? না 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 না, সেটা সেটা সেটাই আমি অ্যাড করতে চাইছি। উনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য এত ডেসপারেট হয়ে তার সাথে দেখা করলেন, সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন? চীনে গিয়ে উনি কারে কি কি বলবেন টলবেন সেইটাই বা কোথায় আলোচনা করছেন? হ্যাঁ, সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনূস প্রলঙ্গিত, কিন্তু সেখানে আমরা বলছিলাম যে 1000 যারা শহীদ হয়েছিল, আমরা যারা মাঠে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য। ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি, তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনূসকে প্রলঙ্গিত করা, ফলত আমরা ডক্টর ইউনূস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলঙ্গিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নয়। আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, একটা সিস্টেম ডেভেলপ করা বা একটা সংস্কার প্রক্রিয়া জায়গা আছে যেখানে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। সেকেন্ড, যে আপনি বললেন যে ইউনূস স্যার হলো, তাহলে সেখানে ইউনূস স্যার যখন আসলেন তখনই কিন্তু মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট দিয়েছিল এবং বিভিন্ন দল স্টেটমেন্ট ছিল এটা জনগণের একটি কল্যাণ বয়ে নিয়ে। এবং যখন চায়নাতে উনি সফর করেছিলেন, সেখানে ইকোনমিক সিচুয়েশন গুলা নিয়ে উনি সবার সাথে আলোচনা করেছেন এবং সবাই সেটা কিন্তু একসাথে হলো তাকে সেই আশীর্বাদটা দিয়েছে এবং বলেছে যে আপনি এই কাজটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। এখন আমরা স্টেট লেভেলের যে জায়গায় ফ্যাক্ট বেসিসে আমাদের উপরে যদি কেউ নিপীড়ন চালিয়ে থাকে, সেখানে কিন্তু আমরা বিরোধিতা করি। দ্যাট ডাজন্ট মিন আমি কি ওয়ার্ল্ড স্টেজে থাকবো না, ওয়ার্ল্ড স্টেজে স্টেট পর্যায়ে কিন্তু সেই কথাগুলো থাকবে। এবং আপনি যখন আপনি যখন অ্যাকাউন্টেবিলিটির কথা বলতেছেন, তখন আমি বলতেছি যে ডক্টর ইউনূস সরকারের মানে ব্যক্তি দিয়ে তো আমরা আসলে সরকারটাকে বিবেচনা করতে পারবো না। ডক্টর ইউনূস হইতে পারেন যে অনেক ভালো ডিপ্লোমেট, অনেক কিছু উনি বোঝেন, তো কিন্তু উনি কার কাছে জবাবদিহি করছেন বা এই ধরনের সরকারের পক্ষে কারো কাছে জবাবদিহি করা সম্ভব কিনা, আমি সেই জায়গাটা জানতে চাচ্ছিলাম। না, এই ধরনের সরকারের কাছে যে জবাবদিহিতার জায়গাটা আপনি দেখেন, প্রথমত যেটা মাহাথিরেরা বলে থাকে যে একটি হলো জনগণের জায়গা থেকে জনগণ কিন্তু তাদের এক্সপ্রেস ভিউতে বিভিন্ন জায়গায় যায় না। এখন ধরেন ডক্টর ইউনূস একটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিবে বা বিএনপি যে দলগুলোর সাথে বসতেছে, এখন আপনার এখানে কিন্তু আপনি একটা ভোটিং ব্যবস্থা চালু করে দিয়েছেন, জনগণ কিন্তু এখানে তার মাধ্যমে সে রায়টা দিচ্ছে। অর্থাৎ যে ডক্টর ইউনূস যদি সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, তাহলে সে কিন্তু এখানে তার বিরুদ্ধে ভোট দিচ্ছে। ফলত এইভাবে অনেকগুলো ওয়েতে তারা কিন্তু তাদের ভিউজ গুলা তাদের এক্সপ্রেস করতেছে এবং তারা সেই জায়গাতে কিন্তু কাজ করতেছে। এখন আপনি কি চিন্তা করেন ডক্টর ইউনূস এমন যদি কালকে হলো দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করে থাকে, জনগণ এখানে হলো মুখে আঙ্গুল চুষে বসে থাকবে? এটা থাকবে না কখনোই। ফলত আমরা এই জায়গাটায় বলি যে জনগণকে পাওয়ারফুল করা, যেখানে হলো একটি দলের যিনি প্রধান তার কাছে সকল, আপনি ভোট করলেন, ভোট নিয়ে আপনি ঘরের তালা বন্ধ করে ভিতরে এবার যা ইচ্ছা তা করতেছেন। আমরা মনে করি জনগণের সামনে যে এখন যে ট্রান্সপারেন্সি আছে, আপনি চিন্তা করেন কালকে ডক্টর ইউনূস, আপনি বলেন কালকে যদি ডক্টর ইউনূস একটি দেশ বিরোধী কোনো কাজ করে, উনি কি থাকবে নাকি থাকবে না? জনগণ তাকে থাকতে দিবে না, এই পরিস্থিতিটা এখন আছে। আমরা জানি না যে উনি দেশ বিরোধী কাজ করতেছেন না, ওনার গভর্নমেন্ট সত্য না তো। গভর্নমেন্ট স্বচ্ছ, সেই জায়গাটায় আমরা বলতেছি ওনার এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে, মানে আমি ওনার উপদেষ্টা এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে। ডক্টর ইউনূসের মানে স্বাস্থ্য ক্ষেত্রে উনি কি করছে এই জবাবদিহি চাইলে আমি কার কাছে যাবো জবাবদিহি? স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কাছে কিছু বলে যে উনি কি করতেছে? আমাদেরকে আইন উপদেষ্টা আমাদেরকে নিয়মিত বলে। আইন উপদেষ্টাও কিছু বলে না, স্বাস্থ্য উপদেষ্টাও কিছু বলে না। তাহলে কে সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা কেমন পাটোয়ারি? ভালো। আচ্ছা, তাহলে আপনি বলেন যে ডক্টর ইউনূস কি স্টেট? হ্যাঁ, ডক্টর ইউনূস স্টেট না। স্টেটের যতগুলো অর্গান, এই জন্য তো আমাদের কাছে সংস্কারের প্রশ্নটা আসতেছে, যাতে আমার স্বাস্থ্য সংস্কারটা হয়, যাতে আমার আইনের সংস্কারটা হয়। এবং সেই জায়গাতে আমি তো মাহাদির বক্তব্যের সাথে একমত, সেজন্য তো এটা জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারটা করা উচিত না। আপনি কি না, আমরা তো বলতেছি না যে জনগণের কোনো ম্যান্ডেট হবে না, এখানে জনগণের ম্যান্ডেট ছাড়া যে সরকার হবে এই কথাটা কি আমরা একবারও বলেছি? জানি না, আমরা কি একবার বলেন লাগে আর কি আমার না, এটা মনে হচ্ছে। এবং আপনি যখন বিভিন্ন জায়গায় যারা বর্ষাহীন উৎপাদন করে ওই জায়গা থেকে মনে হতে পারে, কিন্তু একবারের পর্যন্ত জনগণ থেকে শুরু করে কোন রাজনৈতিক এনসিপির কোন নেতৃবৃন্দ এই কথাটা একবারও মুখে উচ্চারণ করে, যারা গণঅভ্যুত্থানে ছিল, একবারও এই মুখে শব্দ কেউ গণতন্ত্রের বাইরে কোনো আলোচনা চায় বলে। সো ফলত আমরা চাই ডেমোক্রেটিক প্রসেসে দ্রুত যাওয়ার জন্য, কিন্তু ডেমোক্রেটিক প্রসেসে যাওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিল, তারা যেই মানুষের জীবনের মূল্যটা, যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশে যেখানে আমি নিগৃহীত হব না, নির্যাতিত হব না, সেই জায়গাটা আমাদের কনফার্ম করতে চাচ্ছি। এখন আপনারা যদি
পুরো বাংলাদেশকে শুধু এনসিপি এবং বিএনপি দিয়ে যাচাই করার চেষ্টা করেন, সেটাও একটা জায়গা আমি মনে করি না ঠিক হবে। আপনারা দুজন আছেন বলে এনসিপি আর বিএনপির প্রসঙ্গ আসছে, হ্যাঁ, তবে আমার কাছে মনে হয় জনাব নাসিরউদ্দিন পাটোয়ারী, আপনারা যখন নতুন দল করে আপনি যখন ঘোষণা দিলেন, আমি আপনাকে কোট করছি, জিয়াবাদ মুজিববাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না, এসব বাদ বা আদর্শ দর্শনের বিরুদ্ধে গিয়ে আপনারা দাঁড়াতে চেয়েছেন, কিন্তু আমরা কিন্তু এর কিছুই মানে আমার মেবি আই এম শর্ট সাইটেড, কিন্তু আমি কিন্তু কিচ্ছু দেখতেছি না। এটা আমার বোঝার ভুল, উপলব্ধির ভুল, জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে, কিন্তু আমি কিন্তু এনসিপিকে 8-10টা রাজনৈতিক দল থেকে কোনোভাবে আলাদা করতে পারছি না, সত্যি কথা। এখন হ্যাঁ খালিদ ভাই, এটা নিয়েও আমিও অবজারভেশন আছে, আমাদের অবজারভেশন আছে। আমরা 36 থেকে 37 দিনের একটি দল, এবং এখানে মনে করেন যে অনেক স্টুডেন্ট বা তরুণরাই মিলে দল বানিয়েছে, এক্সপিরিয়েন্স যারা, আমাদের উপদেশটা এখনো আসে নাই। আমরা আমাদের লিমিটেশন স্বীকার করি এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বলি না আজকে আমাদের এটাই হলো আদর্শ একটা জায়গা, কিন্তু যে আদর্শিক জায়গাটা এবং যে জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করা, সেই জায়গাটা আমরা কেন অস্বীকার করতে যাব? আমরা বলতেছি না যে এনসিপির এখন যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন বা কোনো কিছু, এবং সেখানে আমরা বলে থাকি যে আপনি যদি, আমরা যে 71 থেকে 75 পর্যন্ত আলোচনা করে থাকি জিয়াবাদ মুজিববাদের যে কথাটা আপনি আজকে বললেন, সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি, এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সেই জায়গা থেকে বাংলাদেশের এখনো সফল ভোগ করতেছে। কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সে আমাদের তাহের ভাইয়ের প্রতি, যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাহী জনতার এখানে বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন, আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, কেন তাকে কোনটা করা হয়েছিল? তো এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে, এই প্রশ্নগুলোরও অবতারণা করা উচিত। কেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসার গুলোকে কেন 1200 সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছিল? আমার মনে হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিটি কথা আমরা কাল টাকারে কাউকে দেখতে চাই না, এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং এই বর্তমান যে প্রজন্ম, ভবিষ্যতে এটা এনসিপিরও যদি কেউ কাল্ট হয় তাকে দেখতে চাইবে না, এনসিপির ওই জায়গায় মানুষের কাছে যেতেই পারবে না। ফলত আমাদের এই সময়ের সামগ্রিক আলোচনাটা কোন মুখে আমরা বাংলাদেশ থেকে নিতে চাই, আমরা এটাও চাই ওই জায়গাটায় আমরা এনসিপি কেও নিয়ে যেতে চাই। ওকে, নিয়ে যেতে চান, নিয়ে যেতে পারেন, সেটা আমাদেরও আশা থাকবে, কারণ এটা আমাদের সবার জন্য জরুরি। আমি মে রিকোয়েস্ট আওয়ার প্রোডিউসার আশিস, ক্যান ইউ এক্সটেন্ড ফর 10 মিনিটস? ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আপনাদেরও একটু অনুমতি নিয়ে আমরা একটু অনুষ্ঠানটা 10 মিনিট মানে শেষ হয়ে আসতেছে, আমাদের একটু 10 মিনিট একটু বাড়াতে হবে যদি আপনাদের দেন আর কি। ডক্টর আমিন, আমি অন্য একটা দেশের বাইরে একটু বিদেশে যেতে চাই। একই প্রশ্ন আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির কাছেও থাকবে, কিন্তু আপনার জবাবটা আমরা আগে একটু শুনতে চাইবো। ফিলিস্তিনিদের নিপীড়নের বিরুদ্ধে বিএনপি এনসিপি অনেকেই আসলে সোচ্চার হয়েছেন, কিন্তু গতকাল পুরো বাংলাদেশই আসলে ওই যে স্টপ ওয়ার্ক, স্টপ স্কুলের সাথে মিলে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নেমেছিল। কিন্তু বেশ কিছু জায়গায় যেমন ধরেন বাটা শোরুম, কেএফসি, ইউনিমার্টে হামলা হয়েছে, লুটপাট হয়েছে। কেউ কেউ বলছেন যে গত কয়েক মাসে তৌহিদি জনতার নামে, ছাত্র জনতার নামে যে মবতন্ত্র দেখা গেছে, আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা দেখা গেছে, মব জাস্টিস দেখা গেছে, তারই ধারাবাহিকতা বা তার দ্বারা প্রভাবিত গতকালের ভাঙচুর ও লুটপাট। আমি প্রথমে ডক্টর আমিন আপনার কথা শুনবো, কারণ কেউ কেউ আবার এটাও বলছেন দেশে যেহেতু একটা বিনিয়োগের আন্তর্জাতিক সভা সম্মেলন যেরকমভাবে বলি সেরকম হচ্ছে, সেই সময় বিনিয়োগকে নিরুৎসাহিত করার জন্য একটা চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে। কিন্তু আমাদের প্রশ্নের লক্ষ্য হচ্ছে যে আইন হাতে তুলে নেওয়া। প্রথম দিকে আমাদের এটা নিশ্চয়ই পাটোয়ারি বলবেন যে প্রথম দিকে আমরা আসলে আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহ দেখিয়েছি, সরকারের পক্ষ থেকেও দেখিয়েছি, নাসিরউদ্দিন পাটোয়ারিদের দলের পক্ষ থেকেও আমরা দেখেছি আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারে উৎসাহ। এইটা আসলে কেমন, মানে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন, এইটা থেকে আমরা আসলে কীভাবে মুক্ত হব? আমার সুলেখক ইশতিয়াকের একটা কথা খুব মনে পড়ে, তিনি আওয়ামী লীগের আমলে একবার বলেছিলেন যে আসেন আমরা সবাইরে ধরায় দিই। এই আসেন আমরা সবাইরে ধরায় দিই জায়গায় আমরা আসি কিনা, ডক্টর আমিন? দেখুন, এই বিচারহীনতা সংস্কৃতি তো আমরা কেউ চাই না। দেশে যে কোনো সচেতন সুনাগরিকই চান এই বিচারহীনতা সংস্কৃতির অবসান হোক, বাংলাদেশে আইনের অনুশাসন প্রতিষ্ঠা হোক। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি ইনশাল্লাহ যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনায় আসে, আমাদের মৌলিক 3টা ভিত্তি থাকবে: আইনের অনুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং বাক স্বাধীনতা প্রতিষ্ঠা। এবং আপনি যদি দেখেন এর ভিত্তি কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে। 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল, আওয়ামী লীগের পতন হলো, 5 তারিখের পর 8 তারিখ সরকার গঠিত হলো। এই 3 দিন কিন্তু বাংলাদেশে কোনো সরকার ছিল না, থানা পুলিশ ছিল না, আইন আদালত ছিল না। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে তখন থেকে কিন্তু এই বিচারহীনতা সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। সেই সময় 5 থেকে 8 তারিখ পর্যন্ত আগস্ট মাসের এই 3টা দিন
প্রতিটি এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় আমরা সাধারণ মানুষের পাশে থেকে সুরক্ষা দিয়েছি, প্রতিরক্ষা দিয়েছি, যার মূল কারণ ছিল বাংলাদেশে যে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, রাজনৈতিক জিঘাংসা প্রতিহিংসার উপরে দাঁড়িয়েও আমরা যেভাবে সবার সুরক্ষা নিশ্চিত করতে পারি সেটা এস্টাবলিশ করা। এর পাশাপাশি পূজার সময় কি হয়েছে, দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল, অনেক অপপ্রচার ছিল, অনেকগুলো পূজা মণ্ডপে হামলার সেখানে সম্ভাবনা ছিল। তখনই কিন্তু দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সর্বস্তরের নেতাকর্মীদেরকে মাঠে মোবিলাইজ করেছি। নেতৃত্বের পাশাপাশি যারা কর্মী রয়েছেন প্রত্যেকে বলেছি যে পূজা মণ্ডপগুলোতে আমাদের হিন্দু ধর্মাবলম্বী যেসব ভাই বোন রয়েছেন ওনাদের পাশে দাঁড়িয়ে নিরাপত্তাটা নিশ্চিত করবার জন্য। সুতরাং গত 8 মাসে যখনই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে আমরা আমাদের দিক থেকে দায়িত্ব পালন করেছি। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে ওনারাও যেন ওনাদের দিক থেকে আইনের অনুশাসন প্রতিষ্ঠার এই দায়িত্বটুকু পালন করে। আপনি যদি দেখেন গতকালকে থেকে একটা কথা বলি ভাই প্লিজ, গতকালকে থেকে কিন্তু ছাত্রদল থেকে আমরা কেন্দ্রীয়ভাবে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন জায়গায় কিন্তু সুরক্ষা দিচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানকে সুরক্ষা দিচ্ছি। আমাদের আজকে এনসিপি এখানে আছেন, ওনাদের প্রতিও প্রত্যাশা থাকবে ছাত্রদল বা বিএনপি যে দায়িত্বটুকু পালন করছেন ওনারা ওনাদের পরিসরে এটা জানেন। আমি জনাব পাটোয়ারির কাছে যাওয়ার আগে ডক্টর আমিন, আপনি যেমন 5 আগস্টের পর থেকে শুরু করলেন, আমি একটু 5 আগস্টের পর থেকে শুরু করি এবং আমি দেখি আমি আর আপনি কিরকম দুইটা দুনিয়ায় বাস করছি। কারণ হচ্ছে যে আমি খবরের কাগজে আমি পড়তেছি যে 5 আগস্টের পরে সংবাদ শিরোনাম, বিএনপিতে আশ্রয় পাচ্ছে আওয়ামী লীগের লোকজন, লীগ নেতাকে পালাতে সহযোগিতার অভিযোগ বিএনপি নেতৃত্বের বিরুদ্ধে, এরসালামের গাড়িতে এলাকায় গিয়ে সংবর্ধনা পেলেন বিএনপি নেতা। তারপরে আমরা খবর পাচ্ছি হচ্ছে যে এবার একটু লেটেস্ট জায়গায় আসি, বিভিন্ন এলাকায় প্রভাত প্রতিপত্তি তৈরি, চাঁদাবাজি, দখলবাজি, দিবস উদযাপন, ব্যানার টানানো, দলীয় মনোনয়ন দাবি, নানা কিছু কেন্দ্র করে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল পরস্পর সংঘাত, মারামারি খবর প্রতিদিন। কেউ মানে সর্বশেষ যেটা খুব মানে কি বলবো, খুব কায়দা করে পত্রপত্রিকাগুলি এটা করেছে, মানে গায়ের গোস্ত খুলে আনার হুমকি দিচ্ছেন এর মানে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতারা। ডক্টর মাহাদি, এইরকম খবর আপনার চোখেও পড়েছে কিনা? না আমি একলাই করতেছি এই খবর? না, অবশ্যই পড়েছে। আমার চোখে এই খবরও পড়েছে যে সুবিশাল দলের বিচ্ছিন্নভাবে যারা যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত প্রত্যেকের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। আমার চোখে এটাও পড়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত কঠোর নির্দেশনা আমাদের দলের নেতাকর্মীদেরকে দিচ্ছেন, যারা যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেন অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।